ফোন বেজে ওঠার পর একাকী থেমে যায়। এরপর একটা মেসেজ আসলো। মেসেজটা স্ক্রিনেই নোটিফিকেশনের মাধ্যমে দেখা যায়। ওয়ান্ট টু টক টু ইউ, রিসিভ মাই কল সমুদ্র। সমুদ্র মেসেজ দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। উপস্থিত সবার চোখ গেল হবু বরের উপর। সমুদ্রের হাতে ফোন ছিল। সে এক কদম এগিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কিছু বলবে মনে হয়। লাল টুকটুকে বউ সেজে আয়নায় এমনটা ভেবেই জিজ্ঞাসু দৃষ্টিপানে তার দিকে থমকে দাঁড়ায়। আজ ওনাকে এত বেশি সুন্দর লাগছে। সবার দৃষ্টি তখন সমুদ্রের দিকে। সে হাত এগিয়ে দিল। এটা ভদ্রতা সূচক। সব প্রোগ্রামেই বরকে এই টাইপ স্টাইলে কনেকে বিয়ের স্টেজে রিসিভ করতে দেখা যায়। আয়না আলতো করে হাত এগিয়ে দিয়ে তার হাতের ওপর নিজের হাত রাখলো। সঙ্গে সঙ্গে সমুদ্র হাতটা অনেক শক্ত করে ধরে নেয়। তার পানে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দেয় আয়না। সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। সে আস্তে ধীরে এগিয়ে গিয়ে আয়নাকে সোফায় বসিয়ে দিল। ওর আঁচল সোফায় তুলে দিয়ে এগিয়ে গিয়ে নিজের আসনে বসে পড়ে। তখনও ফোনে কল আসছিল। এক নজরে স্ক্রিনের দিকে তাকিয়ে পাওয়ার বাটন অফ করে দিয়ে পিউকে ইশারায় ডাকে। পিউ ভাইয়ের ডাকে এগিয়ে আসলে ওর হাতে নিজের ফোনটা দিয়ে বলল, তোর কাছে রাখ, ফোন অন করবি না। পিউ ভাবলো হইচইয়ের মধ্যে হয়তো মোবাইল হারিয়ে যাবে, এজন্য ভাইয়া তাকে সাবধানে রাখতে বলেছে। সে বন্ধ করা ফোন হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালো। সমুদ্রের যেন একটু ঘাম ছুটলো কপাল বেয়ে। বিয়ের সময় সবারই একটু নার্ভাস লাগে, তার উপর যদি অতিথির পিছুটা হাতছানি দিয়ে ডাকে। কাল অবধি মনের মধ্যে অনেক সংকোচ ছিল তার, কিন্তু আজ মনে হচ্ছে বিয়েটা না করলে সে সারা জীবন কারো কাছে অপরাধী হয়ে বাঁচবে। নিজে প্রতারণার শিকার হয়েছে। সে জানে একটা ধোঁকা কিভাবে সারা জীবনের কান্না হয়। অন্য কাউকে এই মরণ যন্ত্রণা দেওয়ার নিছক পাপ ছাড়া কিছুই না। আয়নার সঙ্গে সে অন্যায় করতে পারবে না। ইউষা যদি আজ বিয়ের আসরে এসেও তাকে অ্যাপ্রোচ করত, তবু ওর কথাতে গলতো না সে। বিভিন্ন চিন্তায় নিমজ্জিত থাকার ক্ষণে শ্রাবণ তার কাঁধে হাত রেখে বলল, নার্ভাস নাকি ব্রো? একটু। কামন ভাইয়া, তুমি ছেলে হয়ে এত নার্ভাস কেন হচ্ছ? আর ওইদিকে ভাবি দেখো কত চিল আছে। ব্রো, আজ তো তোমারই রাত, আর মিয়া তুমি নার্ভাস? সমুদ্র আয়নার পানে দৃষ্টি নিক্ষেপ করে। মেয়েটা আসলে অন্যদের সঙ্গে হেসে কথা বলছে। কালা যেন ওর স্বর্ণের জুয়েলারিগুলো দেখছে। আয়না উৎসাহ নিয়ে দেখাচ্ছে। হাত নাড়িয়ে চাড়িয়ে হাতের চুড়ি আংটি দেখাচ্ছিল হেসে হেসে। সমুদ্রের ভারী মায়া হলো মেয়েটার দিকে তাকিয়ে। যদি আত্ম অনুশোচনা বলে কিছু থাকে, সেটা সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরি আকারে উত্তাপ ছড়াচ্ছে। মেয়েটার নাকি মা নেই। বাবার কাছে মানুষ হওয়া ভারী আদরের মেয়ে, অথচ একটু আগেও ইউষার কল আসতে দেখে। হয়তো মনের কোনো কালো সে কোষাংশ ওর কাছে চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। ইউষার সঙ্গে কথা বলার জন্য উত্তেজনা সৃষ্টি করছিল, কিন্তু তার বিবেচক মন স্ব-ইচ্ছায় তা প্রত্যাখ্যান করল। মন থেকেই সে তা প্রত্যাখ্যান করেছে। মস্তিষ্কের বিবেকের চেয়ে মনন বিবেক ঢের শক্তিশালী। কাউকে সে ঠকিয়ে সে কোনোদিন সুখী হবে না, তাও আবার এমন কারোর জন্য আয়নাকে ঠকাবে, যার কাছে থেকে নিজেই প্রতারিত হয়েছে। এমন লেম শিট কোনোদিনই তার দ্বারা সম্ভব না। তাছাড়া ইউসাদাকে এখন কী বা বলবে? সরি বলবে? আদৌ দুঃখ প্রকাশে কি কিছু আসে যায়? ওসব ভদ্রতা তো বইয়ের পাতায় জুৎসই। তাকে ফিরে যেতে বলবে? ফিরে যাওয়া কি সম্ভব? ওহ, তার আর আয়নার সম্পর্ক ততখানি এগিয়ে গিয়েছে যতখানি আগালে আর কোথাও ফেরত যাওয়া যায় না। পারিবারিকভাবে বিয়ে তাদের, মনে যাচ্ছে সবটা যেন সুষ্ঠুভাবে হোক। কাজী সাহেব এসে বসলেন। কাবিননামায় পাতা উল্টাচ্ছিলেন উনি। আর একটু পর বিয়ে পড়ানো শুরু করবেন। ওই নিকানামায় তাদের দুইজনের নামে একটা চুক্তিপত্র লেখা আছে, যেখানে সাফ জানান দিচ্ছে আজকে এই নিকানামায় স্বাক্ষরের মাধ্যমে সে আয়নার ভরণ পোষণের দায়িত্ব নিয়োজিত থাকবে। এত বড় দায়িত্ব তো সহজ কথা নয়। কারো সস্তা কলে এমন শক্ত দায়িত্ব ঠুনকো হয়ে যাবে না নিশ্চয়। কাজী সাহেব বিয়ের প্রস্তাব পেশ করলেন। বললেন, 10 লক্ষ টাকা ধার্য করিয়া। সমুদ্র সবটা শুনল না। বেশ অস্থিরতা কাজ করছে তার মধ্যে। কাজী সাহেব একদম শেষে বললেন, বলো মা কবুল।
সমুদ্র চেয়েও এক মুহূর্তে মাথা তুলে তাকাতে পারছে না। নিশ্চয়ই বউয়ের দিকে তাকিয়ে থাকলে সকলে তাকে বেহায়া উপাধি দিবে। বউ? আসলেই বউ? হ্যাঁ, বউ তো। তবে এখনো কবুল বলেনি। তখনই কানে এসে বাজল আয়নার কান্না ভেজা ভেজা কণ্ঠস্বর। সে ৩ বার কবুল বলে দেয়। তার মনে হয় কান্নাও করে। তারপর মনে হয় কান্নাও করে। ওকে ঘিরে ইতিমধ্যে সকলে দাঁড়িয়ে আছে। সমুদ্র মাথা উঁচু করে তাকালো। এবারে কাজে এগিয়ে এসে তার প্রয়োজনীয় কথা সেরে তাকে কবুল বলতে বলে। সমুদ্র দুদণ্ড অপেক্ষা না করে বলে দেয় সেই ঐতিহাসিক শব্দটি। কাবিননামায় তার স্বাক্ষর নিল। তিনি মনোযোগ ধরলেন। তারপর শুকনো খেজুর বিতরণ হলো। এত দ্রুত বিবাহের কার্যক্রম সম্পন্ন হলো যে আর অন্য কিছু ভাবার সময় সে পায়নি। সমুদ্রকে আয়নার পাশে নিয়ে যাওয়া হয়। তখন আয়নার মাথায় ঘোমটা দেওয়া। তাকে ঘোমটা তুলে তুলে দিতে বলা হয়। সে ২ হাত এগিয়ে এনে আস্তে করে নেটের কাজ করা দোপাট্টা সরিয়ে নেয়। ফলে আয়নার সঙ্গে আজ এই প্রথম সরাসরি অধিকার স্বরূপ চোখের সাক্ষাৎকার ঘটে। আয়নাও তার দিকে তাকায়। মেয়েটার চোখ ভেজা ভেজা, চোখের পাপড়ি ভিজে উঠেছে বিধায় ঘন ঘন চোখ পিট পিট করে তাকাচ্ছে। তাদের দুইজনের অনেকগুলো ক্যামেরায় ছবি তুলে নেওয়া হচ্ছিল। অনেকে এই মুহূর্তগুলো স্মৃতিস্বরূপ রেখে দিতে চাচ্ছেন। সমুদ্র আয়নার পাশে বসে সেন্টার টেবিল থেকে টিস্যু পেপার টেনে এনে আয়নার হাতে গুজে দেয়। আয়না টিস্যু হাতে নিয়ে এক পলক ওনার দিকে তাকায়। আলিয়া একটা সুন্দর কাজ করা আয়না এনে বলল, দুলা ভাই, আপাকে এবারে একটু আয়নায় দেখুন। সরাসরি তো আয়নাকেই দেখছি, আবার আয়নাকে দেখা লাগবে? আলিয়া বলে, জি দেখা লাগবে। সে সমুদ্রের দিকে মিরর তাক করে রাখলো। সমুদ্রের চোখের সামনে আয়নার প্রতিবিম্ব ভেসে ওঠে। ওর নাজুক মুখ পানে তাকিয়ে ২ পল সময় নিল সমুদ্র। অ্যারেঞ্জ ম্যারেজ তাদের, কি বলা উচিত? প্রেম প্রেম করে ৫ লাইন মুখ দিয়ে বের হবে না তার। এত প্রেম নাই মনে। সে মিহি কণ্ঠে বলে ওঠে, নবপুস্ফুটিত দায়িত্ব। সমুদ্রের ভারী বাংলা বুঝি বোধগম্য হয় না কারোরই। তবু তারা হাততালি দিল। যদিও আরো রোমান্টিক কিছু শুনতে চাইছিল সবাই। এবার আয়নার পালা। কিন্তু বোকা মেয়েটা লজ্জায় নিজেই মাথা নিচু করে ফেলে। ও আর কি জবাব দেবে? সমুদ্রের প্রতিবিম্ব কি ও দেখেছে? আয়না মিনমিন আওয়াজে কাচুমুচু করে অনেক আস্তে জবাব দিল, আমার স্বামী। সমুদ্রের যেন উত্তর শোনার পর বুকে খুব প্রশান্তি এসে আস্তে ঢেউ তুলে। অস্থিরতা নিপাক যায়। সে ঘাড় ঘুরে নিজের সদ্য বিবাহ করা বউয়ের দিকে তাকালো মুগ্ধ চোখে। আয়না ফের লজ্জায় কাত হয়ে মাথা নিচু করলো। উনি ওভাবে তাকিয়ে কেন আছে? লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে আস্তে করে বলে, প্লিজ অন্যদিকে তাকান। সমুদ্র আস্তে করে বলে, শুনিনি, কি বললে? তোমার দিকে তাকিয়ে থাকতে বলেছ? ঠিক আছে, থাকলাম এভাবেই, সমস্যা নেই। ওনার এমন স্বভাবটা দেখলেই আয়নার গা জ্বালা দিয়ে ওঠে। সবসময় যা ইনপুট দেওয়া হয়, উনি এমন এক মেশিন, ইনপুটকে উল্টো করে আউটপুট বের করবে। ফালতু। আয়নার বড় ফুপুর ছেলে রাসেল ভাই ক্যামেরা এনেছেন। উনি বলে উঠল, তোমাদের কিছু কাপল পিকচার তুলব। দেখি, একটু কাছে এসো, বসো। সমুদ্র প্রথমে ভদ্রতা স্বরূপ আয়না থেকে খানিকটা দূরত্ব নিয়ে বসেছিল। এবারে ওকে আর পাইকে ও যেন এমন কিছু শোনার অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে আয়নার গা ঘেঁষে বসে কোমরে ডান হাত আলতো করে রাখলো। ওনার ছোঁয়া পাওয়া মাত্র আয়নার শির দ্বারা কেঁপে ওঠে। ইস, পবিত্র ছোঁয়াতেও এত বেশি দ্বিধা, কেমন অস্বস্তিতে নিঃশ্বাস আটকে আসা ভাব। ছবি তোলার পর একটা ছবি ওদেরকে দেখানো হলো। সমুদ্র ফোন হাতে নিয়ে ছবিটা দেখলো। সে ভেবেছিল তাকে পর বেশে একদম ভালো দেখাবে, কিন্তু এই সাদা সোনালির মিশেলের শেরওয়ানিতে তাকে দারুণ মানিয়েছে। আবার মা যখন জোর করে পাগড়ি পরিয়ে দিল, তখন জীবনে প্রথম সমুদ্র নিজেকে ২ বার মিররে দেখছে। নিজেকে পর বেশে দেখে সে নিজেই পরিতৃপ্ত। ছবিগুলো দারুণ তুলেছে। কাজী ওকে উদ্দেশ্য করে বলে, আমাকে ছবিগুলো দিয়ে দেওয়ায় না। এরা ঠেস মেরে বলল, মেইল করে। সমুদ্র তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে, পিডিএফ আকারে দিও কেমন? আয়না মুখ ঘুরিয়ে নেয়। কৃষক বিয়ের ছবি নেবে, তাও নাকি পিডিএফ করে সেন্ড করতে হবে। সে বিড়বিড় করে বলে,
মামা বাড়ির আবদার নাকি? সমুদ্র কাছে থাকায় ওর বিড়বিড় করে বলা কথাটা শুনে ফুলে শুধালো শুনে ফেলে শুধালো, শ্বশুর বাড়ির আবদার? আয়নার বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। সমুদ্র তার বিখ্যাত ভ্রূণাচার ভঙ্গিমায় হাসল। খাওয়ার জন্য তাদের ডাক পড়ল। ওদের জন্য সব স্পেশাল আয়োজন। একটা মাত্র বড় থালিতে দুইজনকে খেতে দেওয়া হয়েছে। সমুদ্র সামান্য ইতিউতি করতে লাগে। অন্য কারোর সাথে সে আবার শেয়ার করে খেতে পারে না। তবে আজ সে চুপচাপ থাকলো। তার বাড়ির আত্মীয় স্বজনরা খেয়ে নিয়েছে। মাকে দেখা যাচ্ছে সবার সাথে গল্প করছেন। মা যে অনেক খুশি সেটা তার অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছে। আর তার বাবা ইশরাক রহমান আয়নার দাদার সঙ্গে বসে কথা বলছে। শায়লা চৌধুরী উপস্থিত আছেন। ঘরোয়া আয়োজন হয়, আত্মীয়রা নিজেদের মতো গল্প করছেন। আয়নার ফুপু খাওয়ার সময় দাঁড়িয়ে থাকলো, যদিও তারা দুইজনের কেউই ঠিকঠাক খেতে পারছে না। ফুপু বললেন, জামাই বাবা, আয়ু কিন্তু আমাদের খুব আদরের বাচ্চা। ছোট মানুষ কিন্তু ওকে তুমি যত্নে রাখবে। এমন সময় আয়নার দাদি, সেকালে চিন্তা সরল মনের বৃদ্ধা, বলে ওঠে, কে ছোট মানুষ? জামাইবাবুর সঙ্গে আয়ুর 2 বছর আগে বিয়ে দিলে আরও আয়ুর কোলে একটা দুধের বয়সী খোকা থাকতো। আয়না এমনিতেই লজ্জা পাচ্ছিল। দাদির এমন বেফাঁস কথায় তার মুখ চোখ লজ্জায় একদম টমেটো বনে যায়। ইস, দাদি কেন এসব কথা বললেন? এখন কিভাবে সে ওই বজ্জাত লোকটার দিকে তাকাবে? সমুদ্র যেন সামান্য চঞ্চল দৃষ্টি ফেলে নানান দিকে। আয়নার পুপি বলে ওঠে, আম্মা কি যে বলো না। দাদি এবারে সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জামাই বাবা, বলো তো, আমাদের আয়ুর এবার তাড়াতাড়ি কোল পূর্ণ হওয়া উচিত না? সমুদ্র ভ্যাবাচ্যাকা খেয়ে ওঠে, বুঝ পায় না কেমন জবাব দেবে। তাই থেমে থেমে বলে, যে তা তো অবশ্যই। দাদি হাসি মুখে বলল, তাড়াতাড়ি আমাদের আয়ুর কোলে তাহলে একটা পুত আনো বাবা। এবারে দাদি কথায় ছেলে হওয়া সত্ত্বেও নিজেরই লজ্জা লাগলো তার। এসব কি যে বলে মুরব্বী বৃদ্ধরা! স্টার্ম ও 1.5 মাস সময় নেয়, অথচ বৃদ্ধা দাদি 1.5 মিনিটও সময় নিচ্ছিলেন না। তারা এমনিতেই খেতে পারছিলেন না। এমন রসালো আলাপে কেবল চামচ নড়াচড়া করতে থাকে। আয়নার ফুপি বলে ওঠে, আরে না আম্মা, এত আগে ওরা নিজেরা নিজেদের লাইফ এনজয় করুক। বাচ্চা কাচ্চা নিলে দুধ খাওয়াতে আর প্যাম্পাস পরাতেই দিন রাত যাবে। আয়নার আর এক মুহূর্তে এসব শুনতে ইচ্ছা করছে না। লজ্জায় শরমে গা গরম হয়ে আসছে। মনে হচ্ছে এখনই মাটি ফাঁকা হয়ে যাক, সে মাটির নিচে গিয়ে কিছুদিন পালিয়ে থাকবে। সমুদ্রে তাদের কথায় সামান্য হেসে হাসলো। এরপর আয়নাকে আস্তে করে বলে, এত যে লজ্জায় লাল হচ্ছে, পরে সালাদে টমেটো চাইলে ওনারা ভুল করে তোমার গালটা খেতে দিয়ে দেবে তো? তখন কি করব আমি? খাওয়ার পর্ব শেষ করে যখন আয়না বসা থেকে উঠে দাঁড়ালো, বিশাল এক বিপত্তি ঘটল। আয়নার ঘোমটার কোণা গিয়ে সমুদ্রের হাত ঘড়ির চেনের সঙ্গে আটকে যায়। কি এক ঝামেলা! আয়না বাম হাত দিয়ে ঘোমটাটা ধরে টানাটানি শুরু করে, কিন্তু কিন্তু লাভের মধ্যে লাভ। যা হলো, আবারও পেঁচিয়ে গেল ঘড়ির চিকন চেনের সঙ্গে। সে কি করে বুঝে উঠে পারে না। আস্তে করে বলে, আপনার ঘড়িটা খুলে ফেলেন না কেন? দেখছেন না আমাদের ঘড়ির সঙ্গে আপনার আঁচল ঢেকে গেছে। আপনার ঘড়ির সঙ্গে আমার আঁচল ঢেকে গেছে। সমুদ্র প্রেয়সী আয়েসি ভঙ্গিতে বলে ওঠে, এভাবেই থাকুক। শত কয়দিন সমস্যা কোথায়? সমস্যা আমার মাথায়। গোটা তুমি সহ তোমার আঁচলও তো দূরে দূরত্ব চাইছে না। আমি দোষ দিচ্ছ আমাকে?
2 অক্টোবর তারিখটা যেন ভীষণ অভিশপ্ত হয়ে ঠেকল ইউসার কাছে। এতবার কল মেসেজ দেওয়া সত্ত্বেও সমুদ্র তার ফোন রিসিভ করেনি, বরং ফোন বন্ধ দেখাচ্ছে। একটু আগে তাদের পুরাতন ফ্রেন্ডস স্কল গ্রুপটায় তাদেরকেই এক ফ্রেন্ড সমুদ্রের বিয়ের ছবি সেন্ড করলো। সেটা দেখার পর থেকে কোনো কিছুতেই ভালো লাগছে না ইউসার। সমুদ্রের আসলেই বিয়ে হয়ে গেল আজ। তার বিশ্বাস হচ্ছে না, মানতেও পারছে না সমুদ্র অন্য কাউকে বিয়ে করবে। এতদিন যাবৎ ভেবে এসেছে সমুদ্র কেবল তারই ছিল, কিন্তু আজ থেকে সমুদ্র অন্য কারো। ওরা ডিরেক্ট বিয়ে করে নিল কেন? ইয়সা হাতে হাত থাকা ফোনটায় ওদের বিয়ের ছবি আরেকবার দেখে দেখে একা একা বলে ওঠে, মেয়েটা কি খুব সুন্দর? আমার থেকে বেশি সুন্দরী তো নয়? তাহলে কেন সমুদ্র আর তার ফোন না ধরে, তার কথা না শুনে এই মেয়েকে বিয়ে করে নিল? সমুদ্র না আগে বলতো সে ইউসাকে ছাড়া বাঁচবে না। আজ কি হলো তবে? সে প্রচণ্ড শব্দ করে ফোনটা ধরে চটকা মারে। এরপর গম্ভীর মুখে বলল, ফ। রাত তখন 10টা বাজছিল। সন্ধ্যার পর থেকে আবহাওয়া বেশ খানিকটা খারাপ হতে থাকে। ঝড়ো বাতাস বইছিল, শীতল মিহি হিমেল হাওয়ায় মন খারাপের সুবাস ছিল বুঝি। থেকে থেকে মেঘ চমকাচ্ছিল, বিজলি পড়ার শব্দ কানে এসেছে বার কয়েক। সমুদ্রকে বাসর ঘরে বসতে দেওয়া হলো। আজকে আকত ছিল জন্য বউ নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া হবে না। ফলাফল সমুদ্রই আজকে আর শ্বশুর বাড়ি রাত্রি যাপন করবে। সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক আয়নার রুমে সুন্দর করে ফুল দিয়ে একদম সিম্পলভাবে সাজানো হয়েছে। অতিরঞ্জিত কিছুই নেই, তবুও কেমন বিশেষ কিছু শোভা পাওয়া যাচ্ছে। শোভাবর্ধক ট্রেতে এক পাশে বাদাম আর একটা কাচের গ্লাসে গরম গরম দুধ, সঙ্গে হলুদ কেশর মিশিয়ে দিয়েছে, সেটা রাখা হয়েছে। ট্রেতে গোলাপের লাল পাপড়ি ছড়িয়ে রাখা, এমনকি বেডের কভারের উপরেও ফুলের পাপড়ি দিয়ে সাজানো, এবং বাড়তি বলতে সেন্টার টেবিলে একটা ফুলের বুকে রাখা। অমনি সময় আয়নাকে এ ঘরে আনা হলো। সঙ্গে ওর দাদি আর ফুপো ছিল। ওর শাড়ি বদলিয়ে দেওয়া হয়েছে। শাড়ির কথা মনে পড়তেই সমুদ্রের চাপা হাসি চলে আসলো। ঘড়ির চিপায় আটকে যাওয়ায় আর কোনোভাবে ঘোমটার আঁচল চেইন থেকে মুক্ত করা যাচ্ছিল না। সবার চোখে পড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র ঘড়ি খুলে ফেলেছিল। পরে আঁচলের সাইড কেটে ফেলা লেগেছে। আপাতত সে দরজার দিকে তাকায়। আয়নাকে সুতির একটা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে। চুল খোপা করেছে ও। সমুদ্রের মনে হলো অন্যান্য দিনের চেয়ে আজ ওকে বেশ বড় লাগছে। মাত্র ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টও, তবে এই মুহূর্তে বয়সে বেশ বড় লাগছে। দাদি আবার রুমে ঢোকার আগে ওর মাথায় আসলো, আঁচল তুলে দিল। এরপর রুমে আসতেই সমুদ্র নড়ে চড়ে উঠল। সে বুঝে পায় না এমন পরিস্থিতিতে কী করা উচিত। জীবনে প্রথমবার এমন পরিস্থিতিতে পড়েছে, তাই সম্পূর্ণ ক্লুলেস। দাদি আয়নাকে টেনে সমুদ্রের সামনে দাঁড় করিয়ে বলল, জামাই বাবা, এই যে তোমার বউকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তোমার বউকে বুঝাইয়া নাও। এমন কথার বিপরীতে কি বলা দরকার সমুদ্র বুঝে পায় না। সে মাথা চুলকানো শুরু করে। আয়নাও মাথা নিচু করে গুটিসুটি পায়ে দাঁড়িয়ে থাকলো। ফুপি পরিবেশ হালকা করার জন্য আয়নাকে সমুদ্রের পাশে বসিয়ে দিয়ে দুইজনের হাত একসঙ্গে করে বলে, তোমরা সব সময় হাসি খুশি থাকো। সমুদ্র সৌজন্যতার হাসি হাসে। আয়নার তখন লজ্জায় ঠোঁট তীর তীর করে কেঁপে ওঠে। ওনারা যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যায়। চোখের সামনে ঘরে কেবল দুজন প্রাণী উপস্থিত থেকে গেল। সমুদ্র হাত ছাড়ছে না দেখে ওর বেশ অস্বস্তি হতে লাগলো। সে আলতো করে সরাতে চাইলে সমুদ্র আরেকটু চেপে এসে বসে বলল, সেদিন সরল মনে আঘাতপ্রাপ্ত কপালে হাত বোলাতে চেয়েছিলাম, কেমন চুড়াইলের মতো বিহেভ করলে। দেখো, আজ তোমার বাড়ির মানুষজন তোমাকে আমার কাছে রেখে দিয়ে চলে গেল। আয়না তার চোখের দিকে তাকায়। সমুদ্র বলে ওঠে, দিস ইজ দ্য পাওয়ার অফ ম্যারেজ। আয়না মনে মনে ভাবে, আসলেই তো তাই। এতদিন বাবা কঠোরভাবে বলে আসলো, কলেজ ভার্সিটি কোনো প্রেম টেম না করতে, ছেলেদের সঙ্গে মেশা একেবারেই যাবে না। আর আজ আয়োজন করে তাকে একটা ছেলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। তবে আয়না বলে ওঠে, আপনি আমাকে চুড়াইল বললেন? ঠিক তা বলিনি। তাহলে কি বলতে চাইছিলেন?
সমুদ্রের কাছে বুঝি কোনো যুক্তি নেই, বিধায় সে টপিক চেঞ্জ করে বলে ওঠে, যাও ট্রেটা এখানে নিয়ে আসো। আয়না ট্রের দিকে তাকায়। ওনার এখন খেতে হবে কেন? একটু আগেই কতগুলো খাবার খেলো। সে হাত বাড়িয়ে ট্রে আনে সমুদ্রের সামনে। আয়না ট্রে হাতে বসে থাকে। সমুদ্র আয়েসি ভঙ্গিমায় একটা বাদাম তুলে নিয়ে মুখে পড়ে, তারপর বারান্দার দিকে তাকিয়ে দেখে বেশ জোরে বাতাস বইছে। আজ বোধহয় জোরে করে বৃষ্টি হবে, কে জানে। তারপর দুধের গ্লাস হাতে তুলে নিয়ে বলল, শোয়ার আগে গরম দুধ খেলে ঘুম ভালো হয়। তোমার ঘুমের সমস্যা আছে? আয়না ট্রেতে হাত নাড়িয়ে জানান দিল, তার ঘুমের সমস্যা হয় না। সমুদ্র ঠক ঠক করে সম্পূর্ণ দুধ খেয়ে ট্রেতে দেয় গ্লাস। আয়না যখন ট্রে টেবিলে রাখতে পা বাড়ায়, উনি বলে ওঠে, গরম দুধের আরও একটা বিশেষ উপকারিতা আছে, যেটা রাতে বেশ কাজে আসে। আয়না বুঝলো না সমুদ্র কি বলছে। বারান্দার দরজা খোলা ছিল, হুড় হুড় করে বাতাস আসছিল। সেই সময় আকাশ ভেঙে বৃষ্টি নামার আওয়াজ পাওয়া যায়। সে এগিয়ে এসে দাঁড়ায় এবং বলল, আপনি ফ্রেশ হবেন না? না। সে কি, এক্সট্রা কোনো কাপড় আনা হয়নি? আয়না চটজলদি আলমারি থেকে একটা সাদা রঙের সুতি পাঞ্জাবি বের করে ওনার সামনে ধরল। সমুদ্র মনে হয় খুশিই হলো। সে হাত বাড়িয়ে কাপড় নিয়ে সোজা হাঁটা ধরে ওয়াশরুমের দিকে। সমুদ্র যখন বাথরুম থেকে বের হয়, তখন বৃষ্টির বেগ এত বেড়ে গেছে যে রুমের ভেতর বৃষ্টির পানি এসে ফ্লোর ভিজে যাচ্ছিল। সে বাধ্য হয়ে আয়নাকে বলে, বারান্দার দরজা লাগিয়ে দিলে ভালো হয়। আয়না যেন ওনার এক কথায় সামান্য বিচলিত বোধ করলো, বোধ হয় একটু ভয়ও পেল। তবুও বারান্দার দরজা লাগিয়ে ভেতরে আসে। এত অল্প মুহূর্তেই ওর শাড়ির আঁচলে পানি লেগে ভিজে ওঠে। সমুদ্রের চোখ এড়ালো না বিষয়টি। সে বলল, ফ্যানের সামনে বসো, বাতাসে ভেজা অংশ শুকিয়ে যাবে। আয়না বাধ্য মেয়ের ন্যায় সমুদ্রের পাশে এসে বসে পড়ল। হালকা ঠান্ডা ঠান্ডা লাগলো। বাতাসে চুলগুলো কিঞ্চিত উড়াউড়ি শুরু করে। সে চুল সামলাতে ব্যস্ত হলে আঁচল উড়ে, আবার আঁচল সামলাতে গেলে চুল বাতাসে নাচানাচি শুরু করে। কি এক মুসিবত! ওনার উপস্থিতি যেন আয়নাকে ভেতর থেকে ঘুরিয়ে দিচ্ছে। সব কিছুতেই এলোমেলো হয়ে যাচ্ছে। যা করতে যাচ্ছে সেটা করতে পারছে না। আয়নার ধারণা হলো সমুদ্র নিশ্চয়ই তাকে দেখে তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। মনে মনে ভাবছে, মেয়েটা গুড ফর নাথিং। সমুদ্র নিজের হাত বাড়িয়ে ওর শাড়ির নরম আঁচলখানা মেরে ধরল। ফ্যানের বাতাসে আঁচল তীর তীর করে নড়তে থাকে। নাকি আয়না কেঁপে উঠেছে বোঝার উপায় নেই। সমুদ্র তখনও ওর আঁচল সমেত ধরে বসে আছে। আয়না ভুলেও ওনার দিকে তাকাচ্ছে না। সমুদ্র তাকে উদ্দেশ্য করে বলল, তোমার দাদির কথা শোনা যাবে না। আয়না তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সমুদ্র দুষ্টু হাসি দিয়ে বলে, তোমার কোলে এখনই পুত আনা যাবে না, না হলে দেখা যাবে বাচ্চাকে ফিডার খাওয়াতে গিয়ে বাবু নিয়ে উল্টে পড়ে আছো। ওনার রসিকতা পূর্ণ বাক্যগুলো শ্রবণ মাত্র আয়নার তখন অবস্থা নাজেহাল। গরম রাগের সংমিশ্রে সে মুচড়ে ওঠে ভেতর ভেতর। মন চাইল এই রুম থেকে ওই বদমাস লোকটা থেকে পালিয়ে যেতে। সমুদ্র সামান্য ঝুঁকে আসে তার দিকে। আয়না এইক্ষণে ভীষণ ভয় লাগা কাজ করে। তবে কি এখনই? ওনার মতো লোককে না বলার সাহস নেই আয়নার মধ্যে। তার উপর উনি যতটা রাগী, যদি আয়নাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তুমি কি নার্ভাস হয়ে গেলে নাকি? আয়না উত্তর দিতে পারে না। উনি ফের প্রশ্ন করে, কোনো কারণে ভয় পাচ্ছ? আয়না মাথা নাড়িয়ে একবার না বলে, পরক্ষণে হ্যাঁ বলে। ফের নাসূচক অর্থ প্রকাশ করে, আবার হ্যাঁ বোধক ইঙ্গিত দেয়। সমুদ্র মুখ উচ্চারণ করে বলে, বুঝেছি। কাছাকাছি আসার ফলে সমুদ্র খেয়াল করে ওর মেহেদির রং বেশ গাঢ় হয়েছে, একদম গাঢ় খয়েরি। সে ভারী অবাক হলো। কালকে কেমন হালকা কমলা ছিল, আজ হুট করে কিভাবে এত গাঢ় আসলো। সে হাত বাড়িয়ে আয়নার দু হাত ধরে ফেলে। সঙ্গে সঙ্গে আয়না যেভাবে কেঁপে উঠল, সমুদ্রের মনে হতে থাকে খিঁচুনির রোগী দেখল সে। নিজের হাতে ওর হাতগুলো ধরে রেখে প্রশ্ন করলে, মেহেদির রং অনেক গাঢ় হয়েছে? এরপর আয়নার দু হাতের মেহেদির ঘ্রাণ নিল নাক দিয়ে। ফলে ওনার ঠোঁটের অল্প পরিসরের ছোঁয়া এসে আশ্রে পড়ে আয়নার তুলতুলে টকটকে মেহেদি পরা হাতে। আয়নার কম্পিত শরীরের কার্যক্রম স্পর্শ না করেও টের পায় সমুদ্র। আয়নার ডান হাতের তালুতে একদম মাঝে সমুদ্রের নাম লেখা হয়েছে। সমুদ্র ওর চোখের দিকে তাকিয়ে বলে, আসো, শুয়ে পড়ো, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে খুব। আয়না উঠে আসতে ধরলে সমুদ্র প্রশ্ন করে, বেডের কোন সাইডে শো তুমি? কিনারে নাকি দেলারে দিকে?
আয়না উত্তর দেয়, মাঝখানে। মাঝখানে কেন? মনে হয় কিনারে শুলে বেড থেকে পড়ে যাব। তুমি দেয়ালের দিকে সও তাহলে। আয়না উঠে গিয়ে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। সমুদ্র প্রশ্ন করে, ডিম লাইট কেন আবার? আয়না বেডে এসে বসে জবাব দিল, আমি অন্ধকারে শুই না তো, এজন্য। সমুদ্র বলল, বিরাট বিপাকে। এমনিতেই ব্রেকআপের পর থেকে তার তন্ত্রার সমস্যা। ওষুধ নিয়ে কখনো ঘুম পূরণ হয় না। তার উপর নতুন বিছানা, নতুন গন্ধ। ড্রিম লাইট জ্বলতে থাকলে চোখের পাতায় বন্ধ হবে কিনা সন্দেহ। তবে ড্রিম লাইট অফ করে দিতে বলল না সে। মেয়েটা এমনিতেই তাকে বাঘসিংহ ভেবে ভীষণ ভয়ে আছে, চাপে আছে। আবার রুম অন্ধকার করতে বললে ভয়ে কেঁদেই ফেলতে পারে। আয়নার জন্য এটা অস্বাভাবিক কিছু হবে না। আয়না তাকে টপকে বেডের ওদিকে বসে পড়ে। সমুদ্র তার দিকে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে দেয়ালের। এরপর আয়নার দিকে ঘুরে বলে ওঠে, রিল্যাক্স। আমি চাই না কালকে সকালে তোমার জ্বর আসুক। সো কুল ডাউন, আরাম করে ঘুমাও। আয়নার মুহূর্তেই সেই অপমান করার দিনটার কথা স্মরণ হলো। এই মানুষটা তো লজ্জাজনক কথা কিভাবে বিনা দ্বিধায় বলে ফেলে। মুখে কোনো লাগাম নেই, কিচ্ছুটি আটকায় না মুখে। আয়না সঙ্গে সঙ্গে ঘুরে ওদিকে মুখ করে শুয়ে পড়ে। ওনার দিকে ভুলেও আর তাকাবে না, ইচ্ছা করে তাকে অপস্তস্ত করে সব সময়। সমুদ্র সামান্য হাসলো, এরপর চোখ খোলা রেখেই শুয়ে থাকে। রাত কয়টা বাজে খেয়াল নেই, তবে আয়নার ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে। একটু পর সে উঠে বসে। আয়না তখন ঘুমের ঘোরে এদিকে ঘুরে আসে। সমুদ্র উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বারান্দার মেঝেতে বৃষ্টির পানি পড়ে আছে। সে পা মারিয়ে বারান্দার গিয়ে দাঁড়ালো। সঙ্গে সিগারেট নেই জন্য আফসোস হলো। সিগারেট খেতে পারলে একটু আরাম পাওয়া যেত। অনুভূতি কিছুটা বৃষ্টির মতো। বৃষ্টি থেমে গেলেও যেমনটা করে বৃষ্টির ফোঁটা রয়ে যায়, তেমনি অনুভূতি মেরে ফেললেও অবশিষ্ট কিছু স্মৃতি আজীবন রয়ে যায়। এমনই এক বৃষ্টিমুখর রাতে সে আর ইউষা নিউ ক্যাসেল সিটিতে ঘুরতে গিয়েছিল। থোরাক্স কার্ড শেষ হওয়ার পর ঘুরতে বেরিয়েছে দুজন। তখন কেবল রিলেশনের একদম প্রথম মাখো মাখো প্রেম। সি বিচ ঘুরে ফিরে আসার পথে হঠাৎ বৃষ্টি পড়া আরম্ভ করলো। ইউষার শখ জাগলো ও বৃষ্টিতে ভিজবে। সমুদ্র আবার ইউষার সব ধরনের খুব শখ নিয়ে পূরণ করত। তারা যাওয়ার পথের বাস থেকে নেমে বৃষ্টিতে ভেজে, একদম কোনো চিন্তা ছাড়া। লোকে কি বলবে এসব কিছু না ভেবেই দুজনে একসঙ্গে বৃষ্টিতে ভিজলো, লাফালাফি হাসাহাসি করলো। এরপর সমুদ্র হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজও করলো। তখন অবশ্য বয়সে ছোট ছিল, কেবল ফার্স্ট ইয়ারে ছিল, তাও প্রথম প্রেম। পাগলামির মাত্রা বেশি ছিল। সে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলো। ভেজা পানি রুমে ফিরে আসে এবং বেডে বসতেই দেখে আয়না ঘুমের ঘোরে একদম বেডের মাঝে এসে ঘুমাচ্ছে। সমুদ্র একটু চেপে এসে আয়নার একদম কাছাকাছি শুয়ে খুব অধিকার বোধ থেকে আয়নার শাড়ির ভাঁজ কিঞ্চিত সরিয়ে দিয়ে ওর পেটে হাত গুজে দেয়। আয়না গভীর ঘুমে নড়ে ওঠে। ওর শাড়ি একদম এলোমেলো হয়ে আছে। সমুদ্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। সেন্টার টেবিল ওর বন্ধ ফোন পড়ে থাকে। ড্রিম লাইটের আলোয় খেয়াল হলো আয়নার চোখের কাছটায় একটা চোখের পাপড়ি অযত্নে পড়ে আছে। সে আস্তে করে পাপড়িটা সরিয়ে দিল। ফুলের বিছানায় একদমই ঘুম আসছিল না, তবে আয়নার ঘুম দেখে সেও চোখ বন্ধ করে। সমুদ্রের ঘুম ভাঙে আয়নার ডাকাডাকির শব্দে। আর কত ঘুমাবেন? সমুদ্র ঘুমো চোখে বলে, বাসর রাত পুরোটা ঘুমায় কাটিয়ে সকালবেলা চেঁচামেচি করছো কেন? ঘুম থেকে উঠেই এমন কথার তোপে পরে আয়না ফের লজ্জা পায়। এমনিতেই নিজের গায়ে কারো উপস্থিতি লক্ষ্য করে আজ দ্রুত ঘুম ভাঙে। চোখ খুলতে নিজের শরীরে ওনার পুরুষালী হাতের ছোঁয়া পেতে আয়না চমকে উঠে বসে। আবার পর মুহূর্তে বেশ লজ্জা বোধ করল। সে নিজেই মাঝখানে একদম সমুদ্রের গায়ের কাছে ঘুমের ঘরে চলে এসেছে, সে খেয়াল ছিল না। সমুদ্র উঠে বসে বলল, জ্বরটর আসেনি তো, রাইট? আয়না উঠে দাঁড়িয়ে রুম ত্যাগ করে। সমুদ্র মনে মনে নিজের বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। নাস্তা সেরেই বের হয়ে পড়বে। সে যখন নাস্তার টেবিলে আসে তখন সবাই যেন তার জন্য অপেক্ষা করছিল। দাদি তাকে খেতে দিল। আয়নাও নাস্তা করছিল। দাদি জিজ্ঞেস করে, বাবা তুমি কি কি খেতে পছন্দ করো? আয়না কান খাড়া করে শোনার চেষ্টা চালায়।
সে ধরে নেয় সমুদ্রে অনেক দামি দামি খাবার পছন্দ। একে তো অস্ট্রেলিয়ায় থাকতো, তার ওপর বড় লোকের একমাত্র ছেলে। সমুদ্র বলে ওঠে, দেশি খাবার ভালো লাগে, যেমন কচুরলতি দিয়ে চিংড়ি, শুটকি ভর্তা, আলু ভর্তা, লাল শাক, করলা ভাজি সহ সব ধরনের দেশি খাবার পছন্দ। আয়নার চোখ কপালে উঠে যায়। দাদি তার উত্তর শুনে খুব খুশি হলেন। প্রশ্ন করলেন, বাবা সবুজ, কচুর ডাল খাও তো? জি, আলু ভর্তার সঙ্গে দারুণ লাগে। সকালে নাস্তা সেরে রুমে এসেই সমুদ্র মানিব্যাগ পকেটে নেয়। তখন আয়না প্রশ্ন করে, কোথাও যাচ্ছেন? সমুদ্র শুধালো, বাসায় যাচ্ছি। আয়না, এখনই? যেতে হবে। শোনো, ফোন দিলে ফোন ধরবা, আর অফিস আসবে, তাও রেগুলার। আসি। আয়নার একদমই ওনার দেওয়া বিদায় পছন্দ হলো না। ভীষণ মন ভার হলো। কি দরকার এত জলদি যাবার? কালকে বিয়ে হলো, আজকে কেন দূরত্ব? তবে মুখে কিছু বলল না। একটু পরে সমুদ্রকে তার রুমে ফিরে আসতে দেখা গেল। ওনাকে দেখা মাত্র আয়নার মন ভালো হয়ে যায়। সমুদ্র বলে ওঠে, যেতে দিল না। তোমার বাড়ির লোকজন আমাকে আটকিয়ে রাখছে। আয়নার ওনার কথা শুনে খুব আনন্দ লাগলো। ভালো হয়েছে। নতুন বিয়ে করে আপনাকে কেন এত জলদি বাড়ি যেতে হবে? বউ রেখে বাসায় যাওয়ার তাড়া কেন? সমুদ্র দুবার সারা রুম পায়চারি করলো। এরপর আয়নার কাছে ফিরে এসে বলল, আমার বাসায় সবাই সন্ধ্যায় আসবে, ডিনার করে তারপর যাব। আচ্ছা, এতক্ষণ সময় কিভাবে পার করব? জানি না তো। এক কাজ করো, গুগলে সার্চ দিয়ে দেখো নবদম্পতিরা কিভাবে সময় কাটায়। হারিয়াপ। আয়না আয়নাও সরল মনে গুগলে সার্চ দিল এবং সঙ্গে সঙ্গে যেসব আর্টিকেল আসলো তা ছবি সহ। ওগুলো চোখের সামনে আসা মাত্র আয়নার লজ্জায় চোখের মুখের অবস্থা করুন। ওনার মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো। সমুদ্রের অবস্থা দেখে শব্দ করে এই প্রথমবার হাসলো। আয়না এই প্রথম ওনাকে হাসতে দেখলো। বিকেলের দিকে আয়নাদের বাসা জমজমাট হলো। সমুদ্রের বাসার সকলে এলো। ইশরাক, রহমান, মিসেস রোদেলা এবং পিউ এসেছে। সঙ্গে স্পেশাল মেহমান হয়ে ইভানা ও তার ছেলে এসেছে। হই হুল্লা করতে করতে ডিনার শেষ করে সবাই আকদে দেওয়া গিফট খুলতে বসলো। সমুদ্রকে আয়নার পাশে বসিয়ে দেওয়া হলো। সমুদ্রের পরনে গত রাতে সফেদ পাঞ্জাবিটাই রয়ে গেছে। ওর হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে নতুন জামাই। আয়নাও আজ শাড়ি পরে আছে। একে একে সব গিফট আনপ্যাক করা হচ্ছিল। মেয়ে পক্ষের আয়োজিত অনুষ্ঠান বিধায় বেশিরভাগ উপহার দেখা যাচ্ছিল ঢালা ওভারে কনেকে উদ্দেশ্য করে দেওয়া। শাড়ি, জুয়েলারি বক্স, কত কী যে পেয়েছে উপহারে। সমুদ্র মুখ ফসকে বলেই দিল, বিয়েতে সবচেয়ে লাভ আয়নারই হলো। সব গিফট তো ওর জন্যই। ইভানা আন্টি কথাটা শুনতে পেয়ে বলে ওঠে, কি যে বলিস না, এইসব তো সমুদ্র তোর ভাগেরই উপহার। সমুদ্র খুব বিরক্ত ভরা চাহনি নিয়ে শাড়িগুলোর দিকে তাকায়। আন্টির মাথা খারাপ হয়ে গেছে, না হলে কোনোদিন বলতো যে শাড়ি নাকি সমুদ্রের ভাগের উপহার। ইভান আন্টি সমুদ্রের অভিব্যক্তি দেখে হেসে বলল, বিশ্বাস করলি না? দাঁড়া বেটা, দেখাই তোকে। এরপর পাশে থাকা একটা ব্লেন্ডারের প্যাকেট ইশারা করে বলে, এই ব্লেন্ডারে আয়না জুস বানায়, তোকেই তো খাওয়াবে, তাই না? সমুদ্র চোখ ছোট ছোট করে আয়নার দিকে তাকালো। আয়না একবারও ওর দিকে তাকায়নি। এতে সমুদ্রেরই হার্ট হলো। বাসায় গেস্ট আসার পর সমুদ্র দুবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কেন জানি আয়না ইতিউতি নানান উচ্ছিলায় তাকে ইগনোর করে আত্মীয়দের সঙ্গে বিজি ছিল। তার থেকে এখন ওর কাছে আত্মীয়রাই বড় হয়ে গেল। এদিকে ইভানা আন্টি থেমে নেই। তিনি আরেকটা চায়ের কাপে সেট দেখিয়ে বলে, চা বানিয়ে তোকেই তো খাওয়াবে এই কাপগুলো দিয়ে। তাহলে বল, এসব উপহার কার কাজে বেশি আসছে? ওই বেড কভারে তুই ঘুমাবি, তারপর ওই যে এত লাল শাড়ি, জুয়েলারি, এসব তো তোর বই পরবে। হেয়ার ড্রায়ার দিয়ে তোর বই চুল শুকাবে। সব প্রফিট তো তোর ভাগেই গেল। সমুদ্রের ব্যবসায়ী মন অঙ্ক কষে জানান দিল, আসলেই উপহারগুলো দিয়ে তারই ফয়দা হলো। সংসারে অন্তত 1 বছর আর কিছু কেনা লাগবে না। একদম যাওয়ার আগ বেলায় আয়না তার দিকে তাকিয়েছিল। সন্ধ্যা থেকে ওর বুনন করা দূরত্বে সমুদ্র একবার ওর পানে তাকালো না, বরং সবার আগে দরজা পেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আয়নার দাদা ভাই বলে ওঠে, ডাক্তার সাহেব ভালো থেকো, আগামীকাল আসবে না? আয়নার দাদার প্রশ্নে সমুদ্র নিজেই সকলের সামনে বেশি হতবিহ্বল হলো। মানে কালকে আবার কেন এ বাসায় আসবে? এক রাতে
সে আয়নার এত বড় দেওয়ানা হয়ে যায়নি যে প্রতিদিন এসে এসে ওর বদনখানা দেখে যাওয়ার লাগবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় টের পায় আয়না তার দিকে জবাবের অপেক্ষা অপেক্ষারত। সে জবাবে বলে, কাল থেকে অফিস আমার। আর একটা শব্দও বেশি বলে না। ভাবখানা এমন যেন বাড়তি একটা শব্দ বললে শখানেক ইউরো জরিমানা দিতে হয়। ইশরাক রহমান সকলের কাছে বিদায় জানালেন। তবে ওই সময় আয়নার ভারী মন খারাপ হয়। সমুদ্র কি পারতো না একবার ওর কাছ থেকে বিদায় নিতে, সুন্দর করে কিছু মিষ্টি মিষ্টি কথা বলতে? ওনার এত কিসের ভাব, অহংকার অনেক। আয়না মন খারাপকে পুঁজি করে নিজের ঘরে ঢুকে পড়ে। পরদিন সকাল থেকে সমুদ্র অফিস যাওয়া শুরু করলো। ওর মধ্যে যেন কোনো পরিবর্তন নেই। ছেলেটা এত কিভাবে অপরিবর্তিত রয়ে গেল? বিয়ের পর সব ছেলেদেরই মধ্যেই পরিবর্তন আসে। সকালবেলা মিসেস রোদেলা নাস্তার টেবিলে বসেছিলেন। আজ পিউ সমুদ্র একসঙ্গে খেতে আসে। দুজনেই বের হবে। পিউ কলেজ যাবে 1টা বাজে। ওকে সমুদ্র ড্রপ করে অফিস যাবে। সমুদ্রের টেবিলে বসে মিসেস রোদেলা বলে ওঠে, আজকে থেকে অফিস যেতে হবে। আজ বৌমাকে নিয়ে ঘুর। তোকে দেখে বোঝাই যাচ্ছে না তোর বিয়ে হয়েছে। ধ্যাত। সমুদ্র কিঞ্চিত হাসলো। বিয়ে হলে আবার বোঝা যায় নাকি? যে মাকে উদ্দেশ্য করে বলে, বিয়ে হয়েছে জন্য কি এখন বউয়ের গলা ঝুলে থাকতে হবে? ঠিক তাই। আমি তো ভেবেছি তুই বৌমার বাড়ি থেকে আসতেই চাইবি না। সমুদ্র ফোঁস করে শ্বাস ফেলল। তার বাড়ির মানুষজন পাগল এক প্রকার, একদম আয়নার মতো। পিউকে ড্রপ করে অফিস আসার পর হঠাৎ তার কেমন যেন আজব অনুভূতি হতে থাকে। মনে হচ্ছে অফিসের সবাই জেনে গেছে তার বিয়ে হয়েছে। সমুদ্র বাবাকে একটা শর্ত দিয়ে বিয়েতে রাজি হয়েছে। শর্তটা হলো, আকাতোয়ার সময় অফিস বা প্রফেশনাল লাইফের কেউ যেন না জানে বিয়ে হচ্ছে। পরে সময় সুযোগ মতো জানানো যাবে। কাজেই পারিবারিক পরিসরে বিয়ে হয়, অফিসের কেউই জানে না। সে স্বাভাবিক থাকার প্রচেষ্টা চালালো বেজায়। কিন্তু কোথায় জানি সব কিছুই অন্যরকম লাগে তার। মন খচখচ করে বড্ড। 2বার আয়নার ডেস্কের সামনে গিয়ে দেখে এসেছে। ডেস্ক আজ খালি। ও নিশ্চয়ই আজ আসবে না। কেন যে মেয়েটা এত অ্যাবসেন্ট থাকে, অসহ্য। লাঞ্চ ব্রেকে সমুদ্র একটু বাইরে গেল। এমনি ছটফট লাগছিল। বিধায় গলির পেছনে দাঁড়িয়ে টঙের দোকানে চা খেয়ে সিগারেট ধরালো। সিগারেট শেষ করে অলস পায়ে অফিস ফেরত আসে। তখন 2টা বাজছিল। পার্ট টাইম জুনিয়ররা 2টো বাজে অফিসে আসে। সমুদ্রের মনে হলো, যদি আজ আয়না ওদের সঙ্গে আসে তবে একবার চোখের দেখাটা অন্তত দেখবে হবে। এসব ভেবে সে ঘুরে ঘুরে আয়নার ডেস্কের সামনে দিয়ে নিজের ক্যাবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোনো কিছু মনে মনে ভাবলে সেরকমটাই যদি ঘটে তবে সাময়িক একটা খুশি লাগে। সমুদ্র সাময়িকভাবে খুশি হলো। আয়না ওর ডেস্কে বসে 1 টাইম কাপে কফি খাচ্ছে। আজও সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, সঙ্গে চুন্ডির লাল ওড়না। ওর মধ্যে নববধূ ভাব রয়েছে। লাল ওড়নার জন্য আজও মাথায় কাপড় দিয়ে এসেছে। সমুদ্র ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ইচ্ছা করে ফোন হাতে নিয়ে আয়নার ডেস্ক ক্রস করলো। সাধারণত জুনিয়ররা তাকে দেখলে কুশল বিনিময় করে, সালাম দেয়। তাদের অফিসে রুলস আছে। অফিসের কারোর সাথে সাক্ষাৎ হলে সুন্দর করে ফর্মালিটি মেনটেন করতে হবে। সমুদ্র আশায় ছিল আয়না তাকে গুড নুন উইশ করবে, কিন্তু বিধিরাম আয়না যেন তাকে দেখলই না। একদম কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কফিতে চুমুক দিতে লাগে, যেন সমুদ্রের কোনো অস্তিত্বই নেই। সমুদ্রের রাগ হলো, আসছে উনি। এমন ভাব যেন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মাইক্রোসফট উদ্ধার করেছে। এসব চুনোপুটি বাচ্চা সিএসই ইঞ্জিনিয়ারের ভাব দেখলে হাসি পায়। একবার বাগে পায় তোমাকে, তখন বাসার রান্নাঘরে সাইনবোর্ডে লাগানো হবে, যেখানে বড় অক্ষরে লেখা থাকবে, এখানে সিএসই ইঞ্জিনিয়ার দ্বারা ভাত রান্না করা হয়। সমুদ্র ক্যাবিনে গিয়ে বসে পড়ে। প্রতি সপ্তাহের যে কোনো ডেটে জুনিয়র ইন্টার্নদের নিয়ে তার ক্যাবিনে একটা গোল মিটিং বসে। ডিসকাশন হয়, পরবর্তী সপ্তাহের কাজের প্ল্যান করা হয়, এরপর কফি কুকিজ খাওয়ানো হয়। সমুদ্র আজকে সবাইকে তার ক্যাবিনে ডাকলো 3টার দিকে। তখন 2:30 বাজছিল। সে ঘড়ির দিকে চেয়ে থেকে বলল, মিসেস আয়না। স্বামীকে ইগনোর করলেন, কিন্তু বসকে কীভাবে ইগনোর করবেন? জলদি আসুন, আই এম ওয়েটিং ফর ইউ। 3টার দিকে সবাই এসে উপস্থিত হলো। আয়না সবার পরে আসলো। তখন ওর মাথায় কাপড় দেওয়া। সমুদ্র সবার ফাইল চেক করছিল। আয়নার বেলায় সে নিজ থেকে বলল, স্যার, এক জায়গায় ভুল হয়েছে।
সমুদ্র যেন এমন কিছুই শুনতে চায়। সে বলে ওঠে, মিস আয়না, আপনি প্লিজ এরপর থেকে জাস্ট বলবেন কোনগুলি ঠিক করেছেন। আমি বুঝে নেব বাকিগুলোতে ভুল আছে, সংশোধন প্রয়োজন। সজল ভাই সহ টুম্পা আপুয়া হাসলো। এরপর সজল ভাই বলল, আয়না তো জুনিয়র, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। বোঝাই যাচ্ছে আয়না বেশ ক্ষেপে গেছে। টুপ করে ওর মাথা থেকে ওড়না পড়ে যায়। সমুদ্রের মন চাইল এক্ষুনি গিয়ে তার মাথায় আলতো করে ওড়না জড়িয়ে দিয়ে আসতে। সমুদ্র যেদিন প্রথম এই প্রোগ্রামটার জন্যে আয়নার সিবি পায়, ওর সেমিস্টার ছিল 2:2। দেখা মাত্র রিজেক্ট করে দেয়, কারণ সে ফ্রেশ গ্র্যাজুয়েট আর 4th ইয়ারের স্টুডেন্ট নিতে যাচ্ছিল। কানাডিয়ান এক কোম্পানি স্পন্সরশিপে তারা এই ইন্টার্ন পার্ট টাইম প্রোগ্রামের ব্যবস্থা করেছে। অল্প বেতন, লিমিটেড আওয়ার বেস জব, 6 মাস ট্রেনিং সহ কাজ করবে, একটা সার্টিফিকেটও পাবে। কিন্তু ইশরাক রহমানের স্পেশাল রেফারেন্সে আয়না এই প্রোগ্রামে সিলেক্ট হয়। সমুদ্র তখনও জানতো না আয়নাই সেই মেয়ে। এখন বুঝে আয়না আসলে বৌমা কোটায় এই অফিসে আছে। না, মেয়েটা মেধাবী, ঢাবিতে সিএসই পড়ে, বেশ ব্রিলিয়ান্ট। সমুদ্রের ধ্যান ভাঙলো আয়নার ডাকে। আয়না কঠিন গলায় বলে, স্যার আমাকে 20 মিনিট দিন, আমি কারেকশন করে নিচ্ছি। সমুদ্র বলে, আপনি বসুন, আমি দেখছি। আর সজল ভাই, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন আজকে। কফি খান, রিফ্রেশ হন। সবাই মনের আনন্দে বের হলে ওদের অনুসরণ করে আয়নাও বের হতে গেলে সমুদ্র এক প্রকার থর ফুরিয়ে উঠে বলল, আরে আরে তুমি কেন যাচ্ছ? চুপচাপ বসো বলছি। আয়না সঙ্গে সঙ্গে বসে পড়ে। সমুদ্র টুম্পাকে উদ্দেশ্য করে বলে, আপু 2 কাপ কফির অর্ডার দিয়ে দিতে পারবেন? আর আয়নাও আমার সঙ্গে 5টার দিকে মিটিংয়ে অ্যাটেন্ড করবে। ওকে স্যার। টুম্পা আপু যাওয়ার আগে আয়নার দিকে সুন্দর করে হেসে চলে যায়। আয়না একা কেবিনে রয়ে যায়। ওর মন খারাপ করে বলে, ইচ্ছে করে আমাকে আটকে রাখছেন তাই না? সমুদ্র বলল, আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? উফ। সমুদ্র উঠে দাঁড়িয়ে তার দিকে হাঁটা ধরে। সে বেশ ঘাবড়ে যায়। লোকটার মতিগতি ঠিক নেই, কিছু যদি করে। কিন্তু সমুদ্র তাকে ক্রস করে হেঁটে যাওয়ার সময় মাথার ওড়নাটা আলতো করে তুলে দেয়। সে নড়ে চড়ে ওনার যাওয়ার পানে তাকায়। উনি ওয়াশরুমে ঢুকলো। আয়না ভেবেই কুল পাচ্ছে না, কেন সমুদ্র অফিসের সবাইকে তাদের বিয়ের কথা হাইড করলো। আয়না বিয়ের পরের দিন বাবার মুখে শুনেছে যে তাদের বিয়ের খবর অফিসে এখনও কেউ জানে না। তখন থেকে সমুদ্রের উপর একটা চাপা অভিমান কাজ করছে। তাকে সবার সামনে পরিচিত দিতে অসুবিধা কেন তার? দ্বিধা কেন? দরকারও নেই ওনার বউ হওয়ার পরিচয়ের। আয়নার নিজেরই শক্ত পরিচয় আছে। সে নিজে যখন ইঞ্জিনিয়ার, আর নতুন করে ওনার পরিচয় লাগবে না। ওই ডাক্তার কি পারবে তার মতো ইঞ্জিনিয়ার হতে? হুম। সমুদ্র কেন জানি কফি খেলো না। আয়নাও সেজন্য আর কফি মুখে নিল না। তারা দুইজন মিটিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। আজ ড্রাইভার সঙ্গে আছে, পেছনের সিটে বসেছে দুজন। সমুদ্র হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে। আয়নার তা দেখে ভারী মায়া হলো। সে শুধালো, আপনার মাথা ব্যথা করছে? সমুদ্র চোখ বন্ধ করে জবাব দেয়, না, রাতে ঘুম হয়নি। কেন? বউ ছিল না সেজন্য। বিয়ের পর বউ না থাকলে ছেলেদের রাতে ছাড়া ছাড়া ঘুম হয়। আয়নার কি যে মেজাজ খারাপ হলো। বেটা, বিয়ে করে এই বাসায় যার জন্য অস্থির হচ্ছিলি, তার উপর 2 রাতই হলো কেবল। এতেই উনি বউ বিবাহ বিশেষজ্ঞ হয়ে গেল। সে আরও বাজিয়ে দেখতে চাইল, বলে উঠল, বউ থাকলে ভালো ঘুম হয়? সমুদ্র এবার চোখ খুলে হেলান দেওয়া থেকে উঠে পিঠ সোজা করে বসতে বসতে বলল, ধুর, কি যে বলেন না মিস আয়না, বউ সঙ্গে থাকলে তো আরও ঘুমই হয় না, রাত জাগা লাগে। বাক্য দুটো শোনা মাত্র আয়নার টসটসে গাল দুটোয় রক্তে মাখা ফুটে উঠল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে মনে মনে ভাবে, এই লোক কোনোদিনই শুধরাবে বলে মনে হয় না। 2 দিন ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। সমুদ্র সেদিন লাঞ্চ ব্রেকের পর গুরুত্বপূর্ণ মিটিংয়ে বিজি ছিল। তখন সোয়া 3টা বাজে। আজকে আয়নার অফিসে আসার কথা ছিল না। এই 2 দিনের মধ্যে তাদের ফোনেও কথাবার্তা হয়নি। কোথায় জানি একটা পুরো দেয়াল হানা দিচ্ছে তাদের সম্পর্কে। মিটিংয়ের মাঝে আয়নার নাম্বার থেকে কল আসে। সমুদ্র মনে মনে ভীষণ শান্তি পায়। মেলিগো স্যাটিসফাই হয় তার। সে ফোনটা ধরল না, আর কল আসলো না। আরও আধা ঘন্টা মিটিং চলমান রইল। এরপর আলিয়ার নাম্বার থেকে কল আসে।
সে ভ্রু কুঁচকে তাকায়। আলিয়ার তো কল দেওয়ার কথা না। আয়নার কিছু হলো না তো? সে দিক বেদিক ভুলে কল ধরল ব্যস্ত মিটিংয়ের মাঝে। আলিয়া ওপাশ থেকেই ভারাক্রান্ত গলায় বলল, ভাই একটা বিরাট বিপদ হয়ে গেছে। আপা নাক ওড়ালো। এরপরে নাক ফুল পড়তে গিয়ে রক্তাক্ত হয়ে গেল। নাক ফুলে গেছে। আবার ভীষণ ভীষণ ব্যথা হচ্ছে। ব্যথায় আপা কান্না করে বাসা উল্টিয়ে ফেলছে। আপনি এসে একটু আপার ব্যথা কমিয়ে দিন। সমুদ্র আলিয়ার কথায় কী বুঝলো কে জানে। সে প্রান্ত থেকে বলে, নাক ফুল পড়েছে কেন? তোমার আপা নাকে গোলাপ ফুল পড়লো নাকি? গোলাপ ফুল কেন পড়বে? নাক ফুল ভাইয়া, নাক ফুল। কানে ফোঁটা করলে যেমন কানের ফুল পড়ে, তেমনি নাক ফোড়ালে নাক ফুল পড়ে। সমুদ্র এবার বুঝলো। সে বলে ওঠে, নাক ফুলে গেছে? পেন খুব হচ্ছে? আচ্ছা আমি আসছি, একটু ওয়েট করো। সমুদ্রের একদম খেয়াল ছিল না সে মিটিংয়ে বসে আছে। আয়না ব্যথা পেয়েছে শুনে অতি উত্তেজনায় জোরে কথা বলছিল। আস্তে বলার কথা মনে ছিল না। তাদের মধ্যে উপস্থিত থাকা একজন মহিলা বলে ওঠে, নাক ফোরাতে গিয়ে ব্যথা হয় অনেক। তা কে নাক ফোরালো মিস্টার সাদবিন? কার জন্য এত ব্যাকুলতা? প্রেমিকা সে। সমুদ্র ভেবে পায় না কি জবাব দেবে ওনাকে। অফিসে তো বিবাহের বিষয়টি গোপন রেখেছে। পরক্ষণে বিজ্ঞানের একটা অদ্ভুত মজার থিওরি খেয়ালে আসে। তা হলো, সকল খারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। বিজ্ঞানের সঙ্গে সে রিলেট করলো। সকলই সকল বই প্রেমিকা, কিন্তু সকল প্রেমিকা বউ নয়। তাহলে যুক্তি অনুযায়ী আয়না তো তার এক ধরনের প্রেমিকাই, বউ প্রেমিকা। সে প্রফুল্ল চিত্রে উত্তর দিল, ইয়েস।